বাবা রে, আমাকে এখন রাজভবনে ডাকলে আমি আর যাব না। রাজভবনে আমি আর যাচ্ছি না ভাই। আমাকে রাস্তায় ডাকলে যাব। রাজ্যপালের কথা বলতে হলে আমাকে রাস্তায় ডাকবেন, আমি রাস্তায় গিয়ে দেখা করে আসব। কিন্তু যা কীর্তি কেলেঙ্কারি শুনছি, আপনার পাশে বসাটাও পাপ। বাবা রে, আমাকে এখন রাজভবনে ডাকলে আমি আর যাব না। রাজভবনে আমি আর যাচ্ছি না ভাই। আমাকে রাস্তায় ডাকলে যাব। রাজ্যপালের কথা বলতে হলে আমাকে রাস্তায় ডাকবেন, আমি রাস্তায় গিয়ে দেখা করে আসব। কিন্তু যা কীর্তি কেলেঙ্কারি শুনছি, আপনার পাশে বসাটাও পাপ। বাবা রে, আমাকে এখন রাজভবনে ডাকলে আমি আর যাব না। রাজভবনে আমি আর যাচ্ছি না ভাই। আমাকে রাস্তায় ডাকলে যাব। রাজ্যপালের কথা বলতে হলে আমাকে রাস্তায় ডাকবেন, আমি রাস্তায় গিয়ে দেখা করে আসব। কিন্তু যা কীর্তি কেলেঙ্কারি শুনছি, আপনার পাশে বসাটাও পাপ। মন্ত্রিসভার শপথটা করব, তখন যেতেই হবে, কোনো উপায় নেই। বাট এমনি আমি আর যাব না। কিন্তু আজকে 15ই আগস্ট স্বাধীনতা দিবস। আজকের দিনে অনেকে অনেক রাজনীতি করেছেন, অনেক কথা বলেছেন। আমি শুধু বলবো, আগে চ্যারিটি বিগিনস অ্যাট হোম, নিজেদের দিকে তাকাতে। আমি কতগুলো সিস্টেম মেনটেন করি। আজকে 15ই আগস্ট স্বাধীনতা দিবস। অনেকেই আসেন যারা আমন্ত্রিত থাকেন, অনেক সাংবাদিক বন্ধুদের সাথেও দেখা হয় যারা দীর্ঘদিন আমরা একসাথে কাজ করেছি। আমরা একটা আড্ডা মারিও। তাই আমি যখন এসছি, আমি বলেছিলাম আমি একা আসতে আমার একটু প্রবলেম আছে, তাই আমি টিম নিয়ে আসব। আমরা কিন্তু একসাথে 10-12 জন এসছি। এটা স্বাধীনতা দিবসের প্রোগ্রাম বলে তাই। হ্যাঁ, গভর্নমেন্টের যখন ইম্পর্টেন্ট কিছু থাকবে, ধরুন ওত নেওয়া বা মিনিস্ট্রি, তখন তো ওরা থাকবে সাথে, তখন আসা যেতেই পারে। যাই হোক, এর থেকে বেশি আমি কিছু বলবো না। বাবা রে, আমাকে এখন রাজভবনে ডাকলে আমি আর যাব না। রাজভবনে আমি আর যাচ্ছি না ভাই। আমাকে রাস্তায় ডাকলে যাব। রাজ্যপালের কথা বলতে হলে আমাকে রাস্তায় ডাকবেন, আমি রাস্তায় গিয়ে দেখা করে আসব। কিন্তু যা কীর্তি কেলেঙ্কারি শুনছি, আপনার পাশে বসাটাও পাপ। দর্শক, গত 11ই মে এই কথাটা বলেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী যে বাবারে, আমি কিন্তু আর রাজভবনে যাব না। যা সব শুনছি, আসলে ওই যে একটা ঘটনা সামনে আনা হয়েছিল না, সেটা নিয়ে উনিও একটা আতঙ্ক প্রকাশ করেন যে না, রাজভবনে যাওয়াটা খুব একটা সুবিধার হবে না, সেফ হবে না। তো সেই জন্য উনি বলেছিলেন যে বাবারে, আমি কিন্তু আর রাজভবনে যাব না। আজকে দেখছি চলে গেছেন। তো যখন ঢুকছিলেন, আমি তো চিন্তায় ছিলাম যে রাজ্যের মুখ্যমন্ত্রী ঢুকছেন, এমনিতেই আশঙ্কা প্রকাশ করে রেখেছেন রাজভবনে গেলে যে কোনো ঘটনা ঘটতে পারে। তো চিন্তায় ছিলাম, যখন রাজভবনে উনি ঢুকছেন বলে খবরটা এলো, খুব চিন্তায় ছিলাম। কারণ যে অভিযোগটা আনা হয়েছে তাদের তরফ থেকে, যে রাজ্যপাল খুব খারাপ লোক, শুধু কুদৃষ্টি দেন না, কুকর্ম করে থাকেন। একজন স্টাফকে নিয়ে যে কাণ্ড হয়েছিল, সেটা নিয়েও এই মুখ্যমন্ত্রী অনেক কথা বলেছিলেন। বুকটা ফেটে যাচ্ছিল তার কান্না দেখে, ইত্যাদি দেখে, ভিডিও দেখে উনি প্রকাশ করেছিলেন। খুব কষ্ট পেয়েছিলেন স্টাফের ওপরে নির্যাতনের ব্যাপারে, এবং সেই সঙ্গে আশঙ্কা প্রকাশ করেছিলেন যে ওখানে যাওয়াটা ঠিক হবে না। এবং উনি এমন আশঙ্কা প্রকাশ করেছিলেন, সেটা দেখে শুনে ওনাদের একজন এমএলএ হয়েছেন সদ্য, অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, তার শপথের জন্য রাজভবনে ডাকা হয়েছিল। তিনিও যেতে চাননি। তিনি যাবেন না বলে বায়না ধরে অবস্থানে বসে পড়েছিলেন যে আমি রাজভবনে যাব না। এবং একটা কথা বলেছিলেন, আমি তো মেয়ে, বলুন কি করে যাই, যা সব শুনছি কি করে যাই। তো এইসব ওনারাই বলছিলেন, বোঝানোর চেষ্টা করছিলেন যে রাজ্যপাল খুব খারাপ লোক, বদ লোক, যে কোনো সময় যে কোনো কাণ্ড ঘটিয়ে দিতে পারেন মহিলাদের ওপরে। তো
তো ওনারা যে উদ্বেগ উৎকণ্ঠা আগে থেকে প্রকাশ করে রেখেছিলেন, তো সেই জন্য আমিও খানিকটা উদ্বেগে ছিলাম, উৎকণ্ঠায় ছিলাম যে মুখ্যমন্ত্রী ঢুকছেন, যেভাবে ঢুকছেন ওইভাবে বেরোতে পারবেন তো, নাকি মুখটাকে এরকম করে লাজ করে করে বেরোবেন, মানে লজ্জায় মুখটা লুকিয়ে, বা আমাদেরকেও হয়তো আবার এমন করে কিছু খবর করতে হবে যেখানে প্রকাশ্যে তার ছবি দেখাতে পারবো না। কারণ ধর্ষণ, শ্লীলতাহানি এইসব কিছু ঘটলে আমরা, যদি সেই মানুষ মানে জীবিত থাকেন আর কি, তার আমরা ছবি টবি দেখাতে পারি না, কারণ তার একটা সোশ্যাল সিকিউরিটির ব্যাপার আছে, দেখাতে পারি না। তো আমি উৎকণ্ঠায় ছিলাম যে এই যে ঢুকছেন, যখন বের হবেন, এখন যদি নতুন কিছু ঘটনা ঘটে, সেই খবর করতে গিয়ে আর আমরা মুখ্যমন্ত্রীর মুখটা ভালো করে দেখাতে পারবো তো? এমন কিছু ঘটনা ঘটবে না তো, যেমন আশঙ্কা ওনারা প্রকাশ করেছেন। ফলে খুব উদ্বেগে ছিলাম। যখনই বের হচ্ছিলেন, আমি দেখছিলাম লাইভ টেলিকাস্ট হচ্ছিল, তো একটু দেখছিলাম চোখ মুখটা কেমন, চোখে মুখে কিছু ছাপটাপ আছে কিনা লক্ষ্য করছিলাম, নজর করছিলাম, বা হন করে বেরিয়ে চলে যাওয়ার চেষ্টা করছেন কিনা লক্ষ্য করছিলাম। তারপরে দেখলাম যে না, দিব্যি বেরিয়ে এসছেন। দিব্যি, এটা তো ঢোকার আগের ছবি, আর এটা হচ্ছে বেরিয়ে আসার ছবি। দেখলাম যে না, মুখ লুকিয়ে আসেননি, মুখ আড়াল করে আসেননি। উনি বাইরে এসে মাইক হাতে অনেক কথা বলে উঠছেন, এবং তার মধ্যে ওই ব্যাখ্যাটাও দিয়েছেন। মানে যেটা পরিষ্কার যে উনি একটা কৌশল নিয়েছিলেন যাতে করে ওনার উপরে রাজ্যপাল ঝাঁপিয়ে পড়তে না পারেন। দেখুন, উনি হয়তো পরিষ্কার করে বলছেন না, কিন্তু আমরা বুঝতে পারছি উনি কি ইঙ্গিত করেছিলেন, কি বা বলতে চাইছেন। উনি বলছেন যে আমরা একসঙ্গে একটা টিম করে গিয়েছিলাম। তার মানে এটুকু বুঝলাম যে রাজ্যপালের মানে কুকর্ম থেকে বাঁচার জন্য, ওই বডিগার্ড টাইপের রক্ষা করার জন্য উনি বেশি করে লোকজন নিয়ে গেছিলেন, এবং সেই জন্যই হয়তো রাজ্যপাল ওনাদের ভার্সন অনুযায়ী বলছে, আমরা রাজ্যপালকে ওই সেন্সে দেখি না। ওনারা যে ধরনের কথা বলেন, যে ধরনের ভাবে ব্যাখ্যা দিয়ে থাকেন রাজ্যপাল সম্পর্কে, আমি সেই জায়গা থেকে আমি জাস্ট ব্যাখ্যা করছি যে উনি একটা কৌশল হয়তো নিয়েছিলেন আতঙ্কের বশে, একটা পুরো টিমকে নিয়ে যাওয়া, তার সঙ্গে ববি হাকিমও ছিলেন। মানে যদি রাজ্যপাল দিদির উপরে ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করেন, তো ববি হাকিম বুক পেতে দেবেন, এসো আমার ঘাড়ে, দিদিকে বাঁচাও। তো আমার মনে হয় সেই জন্য দিদি মানে সেফলি ফিরে এসছেন, এবং সেটা উনি বলছেন যে আমি একটা টিম করে গিয়েছিলাম, একসঙ্গে অনেকজন গিয়েছিলাম, একা একা মানে ওনার একটু আপত্তি হয়েছে। আমি জানি না এর আগে একা একা কখনো গেছিলেন না, এর আগেও যখন যেতেন তখন তো লোকজন তো সাথে তো ছিলেনই। তাহলে আতঙ্কটা কি জন্য প্রকাশ করেছিলেন? আশঙ্কাটা কি জন্য প্রকাশ করেছিলেন যে না বাবা রে, আমি যাব না, পাশে বসাটাও পাপ, পাপী মানুষের পাশে বসাটা পাপ, আবার পাপ কার্য নতুন করে হয়ে যেতে পারে, হয়তো সেটা বোঝানোর চেষ্টা করেছিলেন। তো যাই হোক, উনি অক্ষত অবস্থাতে বেরিয়ে এসছেন, এটা আমাদের জন্য মঙ্গল। যে আরো একটা কিছু ঘটনা ঘটলো না রাজ্যে এবং রাজভবনের স্টাফের উপরে নির্যাতন হয়েছে বলে সেটা নিয়ে অনেক হইচই হয়েছে, এবং পারলে তো রাজ্যপালকে ধরে ফেলার মতো একটা চেষ্টা হচ্ছিল। শুধু একটা রক্ষা কবচ রয়েছে বলে রাজ্যপালের পদটাতে পারেনি সরকারটা, তা না হলে ধরবো অবস্থা হয়ে গেছিল। রাজ্যপালকে ধরতে পারেনি বলে আবার রাজভবনের অন্যান্য স্টাফদেরকে ধরে ফেলার চেষ্টা হচ্ছিল, এইসব চলছিল। তো আমি ভাবছিলাম যে আবার গেছেন, আবার যখন বের হবেন আবার না নতুন কোনো খবর চলে আসে। তো সৌভাগ্যের এরকম কিছু ঘটনা ঘটেনি, আর আমাদেরকেও সেই অ্যাঙ্গেলে কিছু খবর করতে হচ্ছে না। আর মুখ্যমন্ত্রীকে আমরা অক্ষত অবস্থাতে পেলাম রাজভবন থেকে বেরিয়ে আসার পরেও, এবং উনি মুখ আড়াল করে, মুখ লুকিয়ে বের হলেন না, ভালোভাবেই বেরিয়েছেন। এখন এখানে তাহলে প্রশ্ন উঠবে, যদি রাজ্যপাল সত্যিই কুকীর্তির লোক হয়ে থাকেন, যে জন্য আশঙ্কা প্রকাশ করেছিলেন আগে, যদি সত্যিই তিনি ওই রকম টাইপের লোক যেটা আপনি বলার চেষ্টা করেছিলেন, যদি তাই হয়ে থাকে, তাহলে আপনি কি করে অক্ষত অবস্থায় বের হলেন? এটা একটা। এখন যদি বলেন যে ওই তো উনি তো উত্তর দিয়ে দিয়েছেন, আমি টিম নিয়ে গেছিলাম,
সেটাও হতে পারে, সেটাও হতে পারে। তাহলে তো এটাও পরিষ্কার যে এটার মাধ্যমেও উনি কোথাও একটা বোঝানোর চেষ্টা করলেন যে আমি টিম নিয়ে গেছিলাম, অনেককে নিয়ে গিয়েছিলাম বলে ফিরেছি অক্ষত অবস্থায়, না গেলে কি হতো জানি না। তাহলে এটাও হয়তো ঘুরিয়ে বলতে চাইলেন। তার মানে এর মাধ্যমেও হয়তো রাজ্যপালের চরিত্র সম্পর্কে নতুন করেও মানে প্রশ্নটা তুললেন, এটাও হতে পারে। আর যদি বলেন যে না এইসব না, এখন মুখ বাঁচানোর ব্যাপারটা হচ্ছে, ওই সময় বলেছেন এখন দরকার যেতে হবে, সৌজন্য বলছেন, সৌজন্য তো আরো অনেক ক্ষেত্রে হয়, তাকে তো দেখিনি সৌজন্যের ব্যাপারটা করতে। তো সৌজন্যের নাম করে আবার কিছু ব্রেন ওয়াশ করার চেষ্টা হচ্ছিল কিনা, কিছু বোঝানোর চেষ্টা হচ্ছিল কিনা কে জানে। উনি তো বাইরে এসে বলেছেন আমি কিছু খাইনি দাইনি, অমুক তমুক। খাইনি দাইনি চলে এসছেন, এসে সৌজন্য দেখাচ্ছেন। যিনি রাজ্যপালের পদটাকে সম্মান করেন না, সৌজন্য দেখান না, রাজ্যপাল মানহানি মামলা করতে বাধ্য হয়েছেন, আর আপনি সৌজন্য দেখাতে গেছেন। এরকম সৌজন্যের কথা অনেক এর আগেও শুনেছি। বলে আপনার সৌজন্য আর সেই মোল্লার ছাগল পোষা বলে একটা কথা রয়েছে, মোল্লার ছাগল পোষা। খুব ভালো করে যত্ন করবেন, কবে যে বলি করে দেবেন, কেটে মানে জবাই করে দেবেন বোঝা মুশকিল। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। দর্শক তো অনেকগুলো প্রশ্ন, তো শেষে একটা কথাই বলবো, এত কথা বলেও সেই রাজ্যপালের সামনে চলে গেলেন, সেই রাজভবনে আবার চলে গেলেন। যাক, অক্ষত অবস্থায় আপনি বেরিয়ে এসছেন, এটা আমাদের মঙ্গল। দর্শক বলবেন যদি কিছু বলার থাকে কমেন্ট বক্সে, নজর রাখবেন আরামবাগ টিভিতে।